রাজার পাঠানো চিঠি অনুসারে সেনাপতি সুনয়না আর তার ছোট্ট শিশুকে এক বিশাল সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দেয়। সুনয়নার এমন অবস্থা দেখে রূপা আর তার মা অনেক খুশি হয়। কিছুক্ষণ পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সাগরে উত্তাল ঢেউ সিন্ধুকটাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এর মধ্যে কেটে যায় 3 দিন। এক সময় সেই সিন্ধুক এক নির্জন দ্বীপে এসে পাড়ি জমায়। এমন সময় সিন্ধুকটা খুলে সেখান থেকে বেরিয়ে আসে এক তরতাজা যুবক আর দুঃখী সুনয়না। হে ঈশ্বর, হে কোথায় এলাম আমরা? চারিদিকে শুধু জঙ্গল আর জল। মা, তুমি চিন্তা করছো কেন? আমরা তো নিরাপদ স্থানে পৌঁছে গেছি। এবার বলো তো, আমি এত তাড়াতাড়ি বড় হলাম কি করে? হ্যাঁ, বলতেই হবে, এখন বলার সময় হয়ে গেছে। একদিন আমি বনে কাঠ জোগাড় করতে গিয়ে এক বৃদ্ধ সাধুকে সাহায্য করেছিলাম। সেই বৃদ্ধ বলেছিল আমার কোলে এক রাজপুত্র জন্ম নেবে, আর রাজপুত্র জন্মের পর আমি যদি কোনো বিপদে পড়ি, আমাকে সাহায্য করার জন্য সে দ্রুত যুবক হয়ে উঠবে। তার মানে আমি সেই সাধু বাবার আশীর্বাদে তোমাকে সাহায্য করবার জন্য দ্রুত বেড়ে উঠেছি? হ্যাঁ অরিন্দম, সাধু বাবার কথা সত্য হয়েছে। ঠিক আছে মা, তাহলে তুমি এখানে বিশ্রাম করো। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নাও মা, নাও, তোমার জন্য অনেক ফলমূল নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খাবো, অনেক খিদে পেয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সর্বনাশ, ওই দুষ্টু পাখিটা তো সুন্দর হাঁসটাকে মেরে ফেলবে। অরিন্দম, কিছু একটা করো বাবা। মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হে বীর রাজকুমার, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। তুমি কথা বলতে পারো? তুমি কি সাধারণ কোনো পাখি নও? আমি এক অভিশপ্ত রাজকুমারী। তুমি যে পাখিটাকে মারলে, সে পাখি এক দুষ্টু জাদুকর ছিল। সে আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, আর আমি রাজি হইনি বলে জাদুকর আমাকে পাখি বানিয়ে দিয়েছে। কিন্তু আমি তো জাদুকরকে মেরে ফেলেছি, তাহলে তুমি মুক্ত হলে না কেন? কারণ কারণ ওই জাদুকর আমাকে একটা অভিশাপ দিয়েছে, আর সেই অভিশাপ শেষ না হওয়া পর্যন্ত আমি আমার আসল রূপে ফিরতে পারবো না। মা, তুমি কি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারো? আমরা এক নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার। অবশ্যই মা, আপনার দয়ার কারণেই আজ আমি বেঁচে আছি। আমি নিজের জন্য কিছু করতে না পারলেও অন্যের মনের আশা পূর্ণ করতে পারি। আমি এই জনশূন্য দ্বীপকে বিশ্বের সবচেয়ে সুন্দর রাজ্যে পরিণত করে দিচ্ছি। এ তো আমাদের আগের রাজমহলের চেয়েও 1000 গুণ সুন্দর। আজ থেকে রাজ্য তোমার। সবাই তোমাকে রাজা হিসেবে বরণ করে নেবে। আর যদি কখনো কিছুর প্রয়োজন হয়, তবে আমাকে স্মরণ করো। আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হব। মা, এবার চলো আমাদের নতুন মহলে। এরপর রাজকুমার তার মাকে নিয়ে হাঁসের দেয়া রাজমহলে সুখে দিন কাটাতে থাকে। এর মধ্যে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রাজা যুদ্ধ শেষ করে কিছুদিন হলো মহলে ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এমন সময় রূপা তার মাকে নিয়ে রাজার সামনে গিয়ে দাঁড়ায়। যুদ্ধ শেষ করে ফিরেছি অনেকদিন হলো, কিন্তু মনে এক মুহূর্তের জন্য শান্তি নেই। আমার সুনয়ন আর আমার সন্তান কি সত্যিই মারা গেছে? মহারাজ, ওসব অলক্ষণের কথা ভুলে যান। যে মানুষ হয়ে পশুর জন্ম দিতে পারে,
তার প্রতি মায়া দেখিয়ে কি করবেন? হ্যাঁ মহারাজ, ওসব ভুলে যান। আর আমি আপনার জন্য নিজের হাতে অনেক সুস্বাদু খাবার রান্না করেছি, চলুন খাবেন। না, আমার কিছুই ভালো লাগছে না, তোমরা যাও এখান থেকে। মহারাজ এত ভাবছেন কেন? সুনয়না নেই তো কি হয়েছে, রূপা তো আছে। প্রয়োজন হয় আপনি রূপাকে বিয়ে করে রানী করে নিন, দেখবেন সব আস্তে আস্তে ভুলে যাবেন। আমি কাউকে বিয়ে করব না, আমার মন বলছে আমি কোনো বড় ভুল করেছি। মহারাজ, এক অদ্ভুত খবর আছে। দক্ষিণের সমুদ্রের মাঝখানে এক নতুন ঐশ্বরিক রাজ্যের সন্ধান পেয়েছি। বলো কি বণিক, দক্ষিণের সমুদ্রের মাঝে রাজ্য? এমনটা তো মানচিত্রেও নেই। আছে মহারাজ, আমরা সেখানে গিয়েছিলাম। সেই রাজ্যের রাজপ্রাসাদ হিরে জহরত দিয়ে তৈরি, আর সেখানকার রাজা একজন অসম্ভব বীর যুবক। তার মা এক দেবী সমতুল্য নারী। দেবী সমতুল্য নারী? আমার মন বলছে আমাকে সেখানে একবার যেতেই হবে। না না মহারাজ, সমুদ্রের পথ খুব বিপজ্জনক, আপনার যাওয়ার দরকার নেই। আপনি এমনিতেই অনেক ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। না, আমি আজই যাত্রা করব। সেনাপতি, বড় জাহাজ প্রস্তুত করো। যথাজ্ঞা মহারাজ।